পার্টির পক্ষ থেকে বিজয়ী হিসেবে সাংসদ 6 জনকে পেয়েছি এবং আপনারা জানেন যে পার্টির যারা আসলে সাংসদ হিসেবে যাচ্ছেন পার্লামেন্টে তাদের আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এছাড়া আমরা আসলে আমাদের আরো অনেকে যারা আসলে 30টি আসন আমাদের ছিল, সেই আসনে কিন্তু আমাদের আমি যদি বলি যে তারা খুব ক্লোজ কন্টেস্টেন্ট ছিলেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে খুব কম সময়ের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নতুন দল আমাদের সাংগঠনিক জায়গা থেকে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, আমাদের দুর্বলতা ছিল, কিন্তু এর সত্ত্বেও আমাদের যারা প্রার্থীরা ছিলেন তারা কিন্তু খুব কম সময়ে সাধারণ মানুষের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি করেছে এবং রাজনীতিবিদ হিসেবে সাধারণ মানুষের সাথে এই যোগাযোগটাকে আমরা খুব গুরুত্ব দিয়েছি। কারণ আমরা আসলে এমন নেতৃত্ব আসলে চাই না যে নেতৃত্ব আসলে সাধারণ মানুষের থেকে দূরে থাকবে এবং সাধারণ মানুষের কথা শুনবে না, বা আসলে দেখা যায় যে এমপি আসলে যে হয় যে কোনো একটি আসনে সেখানে দেখা যায় যে সাধারণ মানুষের সাথে সেই সংযোগটা থাকে না। সুতরাং আমরা এই তরুণ নেতৃত্বদের পেয়ে অত্যন্ত খুশি যারা আসলে জাতীয় নাগরিক পার্টির সংসদে যাচ্ছেন এবং যারা আসলে এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সাধারণ মানুষের নেতৃত্ব হয়ে উঠেছেন তাদেরও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের এই প্রচেষ্টা আমরা বিশ্বাস করি সেটি জাতীয় নাগরিক পার্টির জন্য অনেক বড় একটি বিষয় এবং সেই আমাদের সেই এলাকায় সেই আসনগুলোতে আমাদের যে সাংগঠনিক জায়গা থেকে আমাদের যারা নেতা কর্মী তাদের একটা বড় বেসমেন্ট হিসেবে কাজ করবে। এবং এই কথাটি যখন আমি বলছি আমার অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে যে যখন একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো এবং আমরা দেখলাম যে নির্বাচনে ভোটাররা আমরা এক ধরনের নিরাপত্তার মধ্যেই তারা ভোট প্রদান করতে পেরেছেন, তবে আমরা যেটা দেখলাম যে ফলাফলের ক্ষেত্রে ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখলাম যে যে আসনগুলোতে শাপলামণির প্রার্থীরা বিজয়ী ঘোষণা করা হলো বা যারা জয়ের কাছাকাছি ছিল সেই আসনগুলোতে কিন্তু এক ধরনের ফলাফলকে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী ছিল তাদের পক্ষ থেকে। এবং আমরা যদি বলি যে সেখানে প্রশাসনিক এক ধরনের সহযোগিতা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সেই ব্যাপারগুলোতে দায়িত্বশীল ভূমিকা তারা নেননি এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে গতকাল থেকে আজ পর্যন্ত যে সহিংসতা হয়েছে আমাদের শাপলামণির যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং যারা শাপলামণির এনসিপির যারা নেতাকর্মী স্থানীয় পর্যায়ে ছিলেন তাদের কিন্তু নানানভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করবার একটা হুমকি এবং এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে প্রায় গতকালকে শেষ রাত থেকে আমাদের কাছে আসছে। সুতরাং দেখেন যেই একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা এই 17 বছর দেখেছি যে ভিন্ন মত বা প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মত সেই মতের লোকজনের উপরে যেভাবে হামলা মামলা করা হয়েছে আমরা এতদিন দেখেছি যে বিএনপি একটি মজলুম দল হিসেবে আমরা কিন্তু দেখে এসেছি এবং তাদের প্রতি তাদের সেই সংগ্রাম এর প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা এবং সেই জায়গা থেকে আমরা তাদের সেই মজলুম হিসেবে তাদের সংগ্রামের সাথে কিন্তু আমরা একাত্মতা পোষণ করেছি এর আগেও, কিন্তু আমরা দেখছি সেই দলটি আজকে তারা ক্ষমতায় এসে একদম ক্ষমতায় আসার অব্যবহিত পরেই আমরা দেখছি যে তারা এই ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতা হাতে পেয়ে জালিম হয়ে ওঠার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি স্পেসিফিক কিছু আসন ভিত্তিক ঘটনার অবতারণা করি সেটা হচ্ছে যে রংপুর 4 আসনে আমাদের আপনারা জানেন আমাদের বিজয়ী একজন সাংসদ হতে যাচ্ছেন আক্তার হোসেন, তার রংপুর 4 আসনে কিন্তু হামলার সংখ্যা গত রাত থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত 7টি ঘটনা হামলার এবং সেখানে আহতের সংখ্যা কিন্তু 11 জন। এই ঘটনাগুলো ঘটেছে হারাগাছ পৌরসভার এনসিপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে, রংপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে লুটপাট হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এবং এই হারাগাছ বাজারে কিন্তু এখনো তাণ্ডব চলছে। আমি যদি আবার বলি যে দিনাজপুর 5 আসন
সেই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী তিনি জয়লাভ করেছেন। সেখানে হামলা হয়েছে 3টি এবং হামলাকারী হিসেবে স্থানীয় পর্যায় থেকে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা, এবং শাপলাগুড়িতে ভোট দেওয়ায় নেতাকর্মীরা যখন বাজারে গেছে তাদের আসলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। নেত্রকোনা 2 আসনের কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেখানে বিএনপির একজন বিজয়ী প্রার্থী হয়েছে এবং শাপলাগুড়ির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবার কারণে সেই বিজয়ী প্রার্থীর যারা আসলে নেতাকর্মীরা আছে তারা কিন্তু দূষণ হিসেবে তারা কেন আসলে তারা শাপলাগুড়ির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করলো সেই কারণে তাদের ভয়ভীতি প্রদর্শন করেছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আপনারা জানেন যে আমাদের পঞ্চগড় 1 আসনে আমাদের প্রার্থী ছিলেন জনাব সার্জিস আলম, তার এলাকায় কিন্তু আমরা গতকাল থেকেই এখন পর্যন্ত বেশ কিছু হামলার খবর পেয়েছি এবং সেই সংখ্যাটা যদি বলি 30টিরও বেশি হামলা, এবং সেখানে 50 জনেরও বেশি আহত হয়েছেন এবং 11 জন হসপিটালে ভর্তি রক্তাক্ত অবস্থায়। দোকান ভাঙচুর হয়েছে 14টি, জমি দখলের ঘটনা ঘটেছে এরই মধ্যে একটি। বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা বলেছে, তারা হুমকি দিয়েছে যে শপথ গ্রহণের পরে তারা আরো ভয়ঙ্কর ভাবে তাদের উপরে হামলা চালাবে, এই হুমকিটি কিন্তু দিয়েছে এবং প্রায় শতাধিক ব্যক্তিকে পায়ের রড কেটে দেওয়ার কথাও বলেছে। আমরা দেখছি যে ছাত্র শক্তির আটোয়ারী উপজেলার যুগ্ম আহ্বায়ক শাওনকে তুলে নিয়ে মারধর করা হয় এবং পরে থানায় দেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা এই হামলা মামলার সংস্কৃতি কিন্তু এর আগে দেখেছি, 17 বছরে সেই সংস্কৃতি কিন্তু আমরা ফেরত চাই না। কিন্তু দেখেন এখন আমি যদি বলি এখনো 24 ঘন্টা হয়নি ফলাফল প্রকাশের পর, এবং এরই মধ্যে যদি প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এজেন্ট এবং তাদের নেতাকর্মী তাদের সমর্থকদের উপরে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, আমরা আসলে এটি মানে ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে যে আমরা আসলে ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে পাবো। পিরোজপুর 3 আসনে আমরা দেখছি যে বিজয়ী যিনি বিএনপির পক্ষ থেকে, সেখানে হামলার সংখ্যা 3টি এবং বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা হচ্ছে হামলাকারী। নির্বাচন এই পরবর্তী সময়ে এই সংঘর্ষে তারা সংঘর্ষ চালিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে এবং এতে আহত হয়েছে 2 জন। নোয়াখালী 2 আসনে এখন পর্যন্ত হামলার সংখ্যা 3টি আমাদের কাছে এসছে এবং আহত 3 জন। একটি মসজিদেও তারা তালা মেরে মানুষজনকে মারধর করেছে। কুড়িগ্রাম 2 আসনে সেখানে হামলার সংখ্যা 4টি এবং কুড়িগ্রামের ফুলবাড়িতে বিএনপি নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের বাড়িতে হামলা লুটপাট করে। ব্যক্তিগত পর্যায়েও আসলে এই সহিংসতার ঘটনা ঘটেছে। সাইফুল ইসলাম ফয়সাল, যুগ্ম সদস্য সচিব জাতীয় শ্রমিক শক্তি, তার উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলাকারী বিএনপি এবং বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা ছিল এবং বাসায় ফেরার পথে সাইফুল সাহেবের উপরে অতর্কিতে হামলা হয়েছে। এই মোটামুটি আমাদের কাছে যা তথ্য। দেখেন যখন আমরা নির্বাচনের পরে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই আমাদের আসলে এতগুলো হামলার তথ্য দিতে হচ্ছে, আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে, সুতরাং এটি আমাদের জন্য খুবই শঙ্কার ব্যাপার যে আমরা আমাদের যারা তৃণমূলের নেতাকর্মীরা আছে শুধুমাত্র শাপলাগুড়ি সমর্থনের ফলে, শাপলাগুড়ির এজেন্ট হওয়ার ফলে এনসিপি কে সমর্থন দেওয়ার জন্য তাদের আসলে যে হামলার শিকার হতে হচ্ছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এখানে এক ধরনের নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করছে। এবং দেখেন এই যে প্রতিপক্ষ বা বিরোধী দলে থাকলেই যে প্রশাসনের যারা আসলে আছেন দায়িত্বশীল, তারা যদি আসলে মামলা নেন, ভুয়া মামলা নেন, এটিও কিন্তু তাদের দায়িত্বশীলতা এবং তাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। এবং এটি একটা বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে বিরোধী দল হলেই তাদের এই মিথ্যা মামলা, যারা সরকারি দল থাকবে তাদের পক্ষ থেকে যেই মামলা করা হবে সেই মামলা কিন্তু নেওয়া হবে। এটি আসলে খুবই দুঃখজনক। সুতরাং এই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই সংস্কৃতির আমরা অবসান চাই এবং একটি দল যারা আসলে ক্ষমতাসীন তাদের আসলে শুধুমাত্র এককভাবে দেশে তারা যদি আসলে বিচরণ করে এবং বিরোধী পক্ষকে তারা যদি এভাবে দমন করে, সেখানে কিন্তু একটা সুস্থ রাজনৈতিক যে প্রক্রিয়া বা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি
সেটি কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং আমরা কিন্তু সেই বাংলাদেশে আর ফেরত যেতে চাই না যে বাংলাদেশে এরকম ভয় ভীতি এবং হামলা মামলার রাজনীতি আবার থাকে। সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি এনসিপির পক্ষ থেকে বিএনপিকে এই হামলার দায়ভার নিতে হবে এবং আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গা থেকে যদি এটি কন্টিনিউ করা হয় সেখানে কিন্তু আমাদের একটা কঠোর অবস্থানে যেতে হবে। এবং আমি এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সার্বিক বিষয় এবং আমাদের নির্বাচনের যে আনুষ্ঠানিক যে ফলাফলের প্রতি যে আমাদের বক্তব্য সেটি তুলে ধরবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমাদের ইতিমধ্যে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি এবং পার্টির যুগ্ম আহ্বায়ক সামনে নামবো আপনাদের সামনে কোন নির্বাচন পরবর্তী অবস্থায় আমাদের কোন কোন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে সেটা আপনাদেরকে বললেন। এর বাইরেও সারা দেশে এই ধরনের পরিস্থিতি চলমান আছে। শুধু যে বিরোধী দল বিরোধী জোটে এবং নেতাকর্মীদের উপর এই ধরনের হামলা হচ্ছে তা নয়, তাদের নিজেদেরও যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল সেখানেও বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণে হামলা, মারধর করা, আহত করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এই ধরনের এক পাশবিক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মনে হচ্ছে দেশে কোনো যুদ্ধ লেগেছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বাংলাদেশের কোন প্রকার খুনাখুনি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোন প্রকার লাশ পড়েনি। যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে এসে আমরা সেটা বলতে পারছি না। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসনে যেখানে জাতীয় নাগরিক পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে এবং যেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমাদের জোটের প্রার্থী অংশগ্রহণ করেছে সেখানেও হামলা করা হচ্ছে। তবে এই মুহূর্তে আমি আমাদের যে নির্বাচনে অংশগ্রহণ এবং যে আপডেট সেটা আপনাদেরকে দিতে চাই। জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 30টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তার মধ্যে আমরা আমাদের 6 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত যে প্রাপ্ত ভোটের সংখ্যা সেটা হচ্ছে 22,70,020 ভোট, যা ভোটের 3.5% মতো। এবং আমাদের যে 6 জন প্রার্থী বিজয়ী হয়েছেন আমরা পার্টির পক্ষ থেকে আজকে অফিসিয়ালি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এর বাইরেও আমরা বিশ্বাস করি অন্তত 3টি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্ট ক্যাম্পেইনিং এর মাধ্যমে আপনারা দেখেছেন যে 8 ঘন্টা 9 ঘন্টা বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে বিভিন্ন নতুন ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের বারবার কাউন্ট করে আমাদের প্রার্থীদের ভোট কমিয়ে তাদেরকে হারানো হয়েছে। সেটা হচ্ছে ঢাকা 8 আসন, যেখানে আমাদের পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী ছিলেন। পঞ্চগড় 1, যেখানে আমাদের সাইদুল আলম প্রার্থী ছিলেন এবং দিনাজপুর 5 আসন ডক্টর আব্দুল আহাদ প্রার্থী ছিলেন। এই আসনগুলোতে আমরা মনে করি যে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু রেজাল্ট ক্যাম্পেইনিং এর মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। তবে এই আসনগুলোতে আমরা আমাদের প্রার্থীরা তারা রিভিউ আবেদন করছেন, ভোট পুনর্গণনার আবেদন ইতিমধ্যে করেছেন। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সেই আবেদন গ্রহণ করবেন এবং সেটা সম্পাদন করবেন। আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখলাম গতকালকে সারাদিন ভোট গ্রহণের বিষয়ে আমরা সন্তুষ্ট থাকলেও আমরা আপনাদেরকেও জানিয়েছিলাম যে আমরা ভোট গ্রহণের যে প্রক্রিয়া এবং সেটা নিয়ে আমরা কিছু আসনে কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও আমরা সেটা সার্বিকভাবে আমরা সেটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি। কিন্তু ভোট গ্রহণের পরেই মূল নাটকীয়তা শুরু হয়। প্রথম 2 থেকে 3 ঘন্টা আমরা দেখছিলাম যে 11 দলীয় জোট
প্রায় নিরঙ্কুশ ভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়ে ছিল, কিন্তু তখনই আমরা এক ধরনের তারপর থেকে এক ধরনের ট্রানজিশন দেখতে পেলাম। তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল, সেই কেন্দ্রগুলো ঘেরাও করা হচ্ছিল বিএনপি নেতা কর্মীদের, ছাত্র দলের নেতা কর্মীদের দ্বারা। এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোট গণনা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেইখানকার ফলাফলগুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে, 9 ঘন্টা 10 ঘন্টা। বিশেষ করে আমাদের 11 দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, যারা দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমরা দেখেছি তাদের আসনগুলোতে কিভাবে নাটকীয়তা হয়েছে। আমাদের আহ্বায়কের আসনে আমরা প্রথমে দেখলাম যে সেখানেই কেন্দ্রের ফলাফলে 6000 ভোটে তিনি এগিয়েছিলেন। তারপরে আমাদের কাছে একটা শীট আছে, সেখানে আমরা দেখেছি যে অন্তত 10 থেকে 12 বার সেখানে কাটাকাটি করে ভোট কমানো হয়েছে। কমাতে তারা 4000 ভোট কমিয়ে তারপরে 2000 ভোটে তাকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয়েছে। এবং আমরা দেখেছি যে এক ধরনের অসংলগ্ন এবং অস্বচ্ছ প্রক্রিয়া ঢাকা 13 আসনে আমাদের জোটের প্রার্থী এবং জোট শহীদ দল খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কিভাবে হারানো হয়েছে। এবং একই ধরনের ঘটনায় ঢাকা 8 আসনে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ঢাকা 13 আসনে ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জোট শহীদ দলের একজন শীর্ষ নেতৃত্ব তাকে হারানো হয়েছে। ঢাকা 15 আসনে আমরা দেখেছি যে এই ফলাফল দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে এবং মাঝখানে গুজব ছড়ানো হয়েছে। প্রার্থী নিজে পোস্ট করেছেন যে তিনি জিতে গেছেন, অথচ পরে আমরা দেখলাম যে তিনি 21,000 ভোটের ব্যবধানে হেরেছেন। ঢাকা 17 আসনে আমরা দেখেছি, ঢাকা 17 আসনে সন্ধ্যা 8টার দিকেই একটি দল পেজ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সেখানে তারা বিজয়ী হয়েছেন, অথচ তখনও 50টি ভোটের কেন্দ্রের ভোট গণনাই শেষ হয়নি। সেখানে তাকে বিপুল ভোটে বিজয়ী বলে দেখানো হয়েছে, কিন্তু দীর্ঘ সময় নষ্ট করে পরবর্তীতে দেখানো হলো যে 4000 ভোটে আমাদের জন্য প্রার্থী সেখানে পরাজিত হয়েছে। তো এরকম আমরা মনে করি যে সারা দেশে এই নির্বাচনে বিএনপি কে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপি কে জাস্ট স্লাইড অ্যাবভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। এবং এইটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল, 35% ভোট পেয়ে তারা 29টা আসন পেয়েছিল। এবারও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এবং মিডিয়া এস্টাবলিশমেন্ট সকলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা এটা করতে দেখেছি। মিডিয়ার কথাটা কিছু বলার নেই, আপনারাই জানেন। একই চ্যানেলে 5 মিনিট আগে বলা হলো যে 11 দলীয় জোটের প্রার্থী বিজয়ী হয়েছে, 5 মিনিট পর বলা হলো যে ধানসিটের প্রার্থী বিজয়ী হয়েছে। এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হলো। যখন আমরা দেখছি যে বেসরকারি ফলাফল যেটা মিডিয়াতে আসছিল সেটাই আমরা কাউন্ট করে দেখছিলাম যে আমরা কাছাকাছি অবস্থানে আছি 11 দলীয় জোট এবং বিএনপি, কিন্তু মিডিয়া দেখানো হচ্ছিল বিএনপি 70, 11 দলীয় জোট 10। এইভাবে একটা পারসেপশন তৈরি করার মধ্য দিয়ে পুরো একটা ইকোসিস্টেম বিল্ড করে মেটিকুলাসলি এই ফলাফল ট্যাম্পারিং এর মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং এই অ্যাবসলিউট পাওয়ার যেটার কথা শেখ হাসিনা বলতো, এর মধ্য দিয়ে এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত এবং একই সাথে এই 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র। এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম, সামনের 5 বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো। এবং আরেকটি বিষয় যেটা আমরা বলতে চাই যে গণভোট, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে গণভোটের প্রচারণা করেছে। আমাদের 270টি আসন যেখানে আমরা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছি সেখানে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করেছি। আমরা সারা দেশে গিয়েছি, আমরা নির্বাচনের ক্যাম্পেইনের পাশাপাশি গণভোটের ক্যাম্পেইন করেছি এবং আরো অনেকে গণভোটের ক্যাম্পেইন করেছে। আমরা বিএনপি কে দেখেছি তারা অফিসিয়ালি গণভোটের কথা বললেও নির্বাচনের দিন আমরা দেখেছি তাদের এজেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভোট দেওয়ার জন্য কিভাবে প্রচারণা করেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে গণভোটের
হ্যাঁ ভোটের যে বক্তব্য তারা উচ্চ পর্যায়ে থেকে দিয়েছিল সেগুলো আসলে আইওয়াস ছিল। মাঠ পর্যায়ে তারা না ভোটের ক্যাম্পেইন করেছে, কিন্তু এই এত ষড়যন্ত্র করেও আসলে না ভোটকে বিজয়ী করতে তারা সক্ষম হয়নি। আওয়ামী লীগও না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তারা প্রচারণা করছে, কিন্তু তারা না ভোটকে বিজয়ী করতে সক্ষম হয়নি এবং গণভোটে প্রায় 68% হ্যাঁ ভোটে পক্ষে জনগণ রায় দিয়েছে এবং হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যে শপথ গ্রহণের ক্ষেত্রে সকল যারা বা সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, যারা সরকার গঠন করবেন, সকলকে এই জুলাই সনদ, যেটা জনরায়ের মধ্য দিয়ে একটা লেজিটিমেসি পেয়েছে এবং এই গণভোটের লেজিটিমেসি জাতীয় নির্বাচনের লেজিটিমেসি থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এই তাদের অঙ্গীকার করে সংসদে পা রাখতে হবে যে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখাবে এবং দ্রুত সময়ের মধ্যে, বাউন্ড টাইমের মধ্যে সেটা বাস্তবায়ন করবে। আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সাথে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা, নেতা কর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলো উদ্বোধন করছেন। আমরা এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আঘাতের মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন। যেহেতু আমাদের কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আমরা খুব বেশি পার্থক্য 11 দলীয় জোট এবং বিএনপির প্রাপ্ত ভোটের মধ্যে নেই, সেটা আপনারা জানেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে কয়েকটি আসনে এবং আমরা দেখছি যে সারা দেশে যে হামলার ঘটনা একটু আগে বিবরণ করা হলো এবং এর বাইরেও 3 আসনে যে হামলার ঘটনা চলছে, যে লুটপাট চলছে, যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি এবং আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটা হোক। আপনারা জানেন আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সবসময় এই গণতান্ত্রিক রূপান্তরটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নির্বাচন কমিশন সহ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এসেছি এবং এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে সারা দেশে বিরোধী দল বিরোধী মতের উপর যদি হামলা, হত্যা, তারপর দমন পীড়ন যদি চলতে থাকে, আবার যদি সেই আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের মতো দেখি, 2024 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, 2018 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, যদি এটাই চলতে থাকে তাহলে 11 দলীয় জোট কঠোর রাজপথের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। ইতিমধ্যে 11 দলীয় জোটের আমাদের একটা মিটিং ছিল, মিটিং এর পরেও ওনারা আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সেখানে মিডিয়ার সাথে কথা বলেছে, দেশবাসীকে এই মেসেজটা ক্লিয়ার করছে যে আমরা এই ধরনের অসঙ্গতি, এই ধরনের হামলা এবং দমন পীড়ন চলতে থাকলে আমরা রাজপথের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা চাই সুষ্ঠুভাবে এই গণতান্ত্রিক রূপান্তরের যেই সময় আমরা আছি সেটা যেন আমরা পার করে যেতে চাই এবং আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখে রাখুন যে এই ভোটাধিকার, দীর্ঘ যে ভোটাধিকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমরা যে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আজ বাংলাদেশের জনগণের উপর যে দমন পীড়ন নেমে এসেছে, যারা ধানের শীষে ভোট দেয়নি তাদের বাড়িঘর জ্বালাও পোড়া করা হচ্ছে, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের দেখে রাখা উচিত। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমরা শেষ করব। আচ্ছা মাহমুদ, আমার নাম হচ্ছে মাজহার ইসলাম নিয়ে কাজ করি। আপনি বলছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং 2008 সালের নির্বাচনের মতোই হয়েছে, তাহলে কি ডক্টর ইউনূসের যে প্রতিজ্ঞা ছিল বা প্রতিশ্রুতি ছিল সুষ্ঠু নির্বাচন করার, তাহলে কি ডক্টর ইউনূসকে সুষ্ঠু নির্বাচন করলে ব্যর্থ? আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণটা মোটামুটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন, কিন্তু ভোট গণনার সময়টাতে এবার খুব ডিফারেন্ট ওয়েতে অন্যান্য সময় আমরা দেখতাম যে ভোট গ্রহণেই কারচুপি হতো, কেন্দ্র দখল হতো, ম্যাসিভ প্রক্রিয়া, কিন্তু এবার ভোট গণনাতে এক ধরনের ট্যাম্পারিং হয়েছে, যার অনেক ধরনের প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি।
তো আমরা ভোট গণনার ক্ষেত্রে এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সরকার এবং নির্বাচন কমিশন সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং আমরা এখন অনেকগুলো আসলে আমরা রিভিউর আবেদন করা হয়েছে এবং করছি। আমরা সেগুলোর ক্ষেত্রেও তারা কিভাবে সেই বিষয়গুলো নিষ্পত্তি করেন সেটা অবজার্ভ করছি। আসিফ ভাই, আপনি বলেছেন যে নিউক্লিয়াস প্ল্যানের মধ্য দিয়ে এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে 2/3 দেওয়া হয়েছে। আপনি কাকে মনে করছেন যে এই প্ল্যানের অংশ, মানে প্ল্যানারটা কে আসলে আপনি মনে করছেন? এই প্ল্যানের অংশ আসলে অনেকেই, আমি যেটা বললাম যে এখানে অনেক পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে প্ল্যানটা বাস্তবায়ন করা হয়েছে। এখানে মিডিয়া এক ধরনের রোল প্লে করেছে, আর এক ধরনের বিতর্কিত রোল প্লে করেছে। কালকে আমরা দেখেছি, কালকে একদম মেইন স্ট্রিম মিডিয়াতে গুজব ছড়ানোর উদাহরণ আমরা দেখলাম। তারপরে এখানে সরকারি কর্মকর্তারা যারা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব ছিল তারা এক ধরনের রোল প্লে করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এক ধরনের রোল প্লে করেছে। তো এক ধরনের এই সকল শক্তির সাথে একজন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এই গতকালকে এই 2/3 মেজরিটি পাওয়া যাওয়ার যে প্ল্যানের কথা আমরা বলছি সেটা বাস্তবায়ন করা হয়েছে। এবং আমরা শঙ্কা করছি যে এই ক্ষমতার অপব্যবহার সামনের দিন আমরা দেখতে পাবো। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কিভাবে একজন ব্যক্তির কারণে আইন পরিবর্তন করা হয়েছে, সংবিধান পরিবর্তন করা হয়েছে, শেখ হাসিনার অ্যাবসলিউট পাওয়ারের কি ধরনের অপপ্রয়োগ করা হয়েছে। আমরা আশা করছি সেটা যেন আমাদেরকে দেখতে না হয়, আমরা যেন একটা নতুন বাংলাদেশ দেখতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। জনকল্যাণের জন্য এবং জনগণের জন্য যদি কেউ কাজ করতে, সরকার কাজ করতে চায়, পরবর্তী সরকার, আমাদের তার প্রতি সহযোগিতা থাকবে। কিন্তু জনগণের বিরুদ্ধে কিছু করতে গেলে সেক্ষেত্রে আমরা সকল প্রক্রিয়ায় তার বিরোধিতা করবো, রাজনৈতিক ভাবে তার বিরোধিতা করবো। আপনি বলেছেন যে 11 দলীয় জোটের যে পরবর্তী কর্মসূচি দেওয়ার একটা কথা বলেছিলেন, আসলে এই কর্মসূচিগুলো কেমন হবে? রাস্তা সারাবাংলা ব্লকে নাকি আগেকার দিনের মতো হরতাল? কেমন কেমন সেটা আমাদের 11 দলীয় জোটের ফোরামে আলোচনার মাধ্যমে আমরা নির্ধারণ করবো এবং আপনাদেরকে জানাবো। ভাই, আপনারা গণভোটে হ্যাঁ যুক্ত হলো, তো বিএনপি বলছে যে 2/3 মেজরিটিও পেল, সেক্ষেত্রে আসলে মানে গণভোটের জাতীয় জন্য কিভাবে বাস্তবায়ন করা? আপনাদের মানে বিএনপির যে মতামত বা আপনারা বললেন যে তারা না ভোটেরও পরিচালনা করবে, ফলে এই যে জায়গাটা আপনারা 11 দলীয় জোটে এখানে কোনো এই সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন যেন কোনো নির্দিষ্ট পার্টির গুডউইলের উপর নির্ভরশীল না হয়ে যায়, সেজন্য কিন্তু এই গণভোট নেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে পুরো পৃথিবীতে এটা প্র্যাকটিস, গণভোটের লেজিটিমেসি এই জাতীয় নির্বাচনের লেজিটিমেসি থেকেও বেশি। সুতরাং যারা সংসদে যাচ্ছেন তারা মাথার উপর এই দায়িত্বটা নিয়েই যাচ্ছেন যে এই গণভোটের মাধ্যমে জনগণ যে জনরায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন করতে তারা বাধ্য। এবং আমরা বিশ্বাস করি যে তারা নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করেছে, এবং আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায় বাস্তবায়ন করবে এবং তারা না করে দেওয়া